আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। মার্কিন হামলার শঙ্কার মধ্যেই ইরানের ১,৫০০ শহরে বিপ্লব বার্ষিকী উদযাপন। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় বাবা ও ৩ সন্তান নিহত, মায়ের অবস্থা আশঙ্কাজনক। আমেরিকার কাছে ভারতকে বিক্রি করে দিয়েছেন মোদি। এবার নাইজেরিয়ায় সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ থাকছে ঢাকায় বেইজিংয়ের প্রভাব মোকাবেলায় ওয়াশিংটনের দৌড়ঝাঁপ। বাংলাদেশকে চীনের বিকল্প প্রতিরক্ষা সামগ্রী দিতে চায় যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মার্কিন হামলার শঙ্কার মধ্যেই ইরানের ১,৫০০ শহরে বিপ্লব বার্ষিকী উদযাপন। ইসলামিক বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে আজ বুধবার ১১ ফেব্রুয়ারি ইরান জুড়ে ব্যাপক শোভাযাত্রা ও বিশাল বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ২২ বাহামান উদযাপনে রাজধানী তেহরান সহ সারা দেশের ১,০০৪ শতাধিক শহরে সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। খবর আল মাইদিন প্রেস টিভির। তেহরানে ভোর থেকেই নাগরিকরা ইরানি পতাকা ও ব্যানার নিয়ে আজাদি স্কোয়ারে সমবেত হতে থাকেন, যা দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠান হিসাবে বিবেচিত হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বন্দর আব্বাস, হামেদান, বুশহের, খার্গদ্বীপ, সিরাজ এবং তাবরিজ সহ বিভিন্ন শহরে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। দেশটির রাজধানীর মিছিলগুলোতে ইরানি পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকাও উড়াতে দেখা গেছে, যা ফিলিস্তিনিদের প্রতি তেহরানের দীর্ঘদিনের সমর্থনের বহিঃপ্রকাশ। রাষ্ট্রীয় গণমাধ্যম এই বার্ষিকীকে বর্তমান আঞ্চলিক উত্তেজনার মাঝে জাতীয় ঐক্য ও প্রতিরোধের প্রদর্শনী হিসাবে তুলে ধরেছে। গণসমাবেশে যোগ দেন ইরানের প্রেসিডেন্ট। রাজধানীর এ কর্মসূচিতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। তেহরানের সমাবেশে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী শামখানি, বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি এবং ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মোসাভি উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি রাজনৈতিক ও সামরিক সংহতি এবং স্থিতিস্থাপকতার ওপর গুরুত্বারোপ করে। আজাদি স্কোয়ারে এবছরের মূল বক্তব্য দেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান, যা দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে সরাসরি কাভার করা হয়। এবারের আয়োজনে সামরিক প্রতীকগুলো বিশেষভাবে প্রাধান্য পায়। তেহরানের সমাবেশ স্থলে কাসেম সোলাইমানি, ফাতেহ এবং ফাত্তাহ 110 সহ বিভিন্ন মডেলের ইরানি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এছাড়া সাম্প্রতিক ১২ দিনের মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সময় ভূপাতিত হওয়া ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষও আজাদি স্কোয়ারে প্রদর্শন করা হয়েছে। মিছিলের কিছু অংশে মার্কিন সামরিক কমান্ডারদের প্রতীকী কফিনও দেখা যায়। কিছু অংশগ্রহণকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে পা জিয়ে মারিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তেহরানের আজাদি স্কোয়ারে মিছিলকারীরা ইসরায়েলি ও মার্কিন পতাকায় আগুন ধরিয়ে দেন, যা মার্কিন আধিপত্য ও ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রতিফলন হিসাবে বার্ষিক অনুষ্ঠানগুলির একটি নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় বাবা ও ৩ সন্তান নিহত, মায়ের অবস্থা আশঙ্কাজনক। ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের ৪ জন, এক বাবা ও তার ৩ শিশু সন্তান প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক গর্ভবতী মা, তার অবস্থাও আশঙ্কাজনক। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক চেষ্টা চললেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তিনি জানান, মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় বাবা ও ৩ সন্তান নিহত, মায়ের অবস্থা আশঙ্কাজনক। ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের ৪ জন, এক বাবা ও তার ৩ শিশু সন্তান প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক গর্ভবতী মা, তার অবস্থাও আশঙ্কাজনক। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক চেষ্টা চললেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
তিনি জানান, মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি গভীর রাতে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলের বহুদিখিভ শহরে একটি বেসামরিক বাড়িতে রুশ ড্রোন আঘাত হানে। এতে একই পরিবারের ৪ জন নিহত হন এবং গর্ভবতী মা গুরুতর আহত হন। তিনিই একমাত্র জীবিত উদ্ধার হন। খার্কিভের আঞ্চলিক প্রসিকিউটর কার্যালয় জানায়, হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং পরিবারের সদস্যরা ধ্বংসাস্তূপের নিচে চাপা পড়েন। নিহতদের মধ্যে ৩৪ বছর বয়সী বাবা, ২ বছর বয়সী যমজ ছেলে এবং তাদের ১ বছর বয়সী বোন রয়েছে। ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা মা ধ্বংসাস্তূপ থেকে জীবিত উদ্ধার হলেও বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন তিনি। এ ঘটনায় রুশ সীমান্ত থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের বহুদুখিভ শহরের মেয়র ভলোদিমির বিয়েলি ফেসবুকে ৩ দিনের শোক ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, আমাদের ভবিষ্যৎ হারিয়েছি। তিনি জানান, শিশুদের মা হাসপাতালে জীবনের জন্য লড়ছেন। তার ভাষায়, এই পরিবারের সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ নেই। যে মা তার সন্তান হারিয়েছেন, তার হৃদয়ের ব্যথা কোনো প্রার্থনাই সারাতে পারবে না। সুমি অঞ্চলেও ২ শিশু নিহত। পৃথক আরেক হামলায় উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে আরও ২ শিশু নিহত হয়েছে বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলের একাধিক জেলায় হামলার ঘটনা ঘটে। জেলেন্সকি বলেন, মঙ্গলবার রাত থেকে ইউক্রেনের উপর ১২৯টি দূরপাল্লার রুশ ড্রোন নিক্ষেপ করা হয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল জাপোরিজিজিয়ার একটি হাসপাতাল, সুমি অঞ্চলের কোনোতপে একটি রেল ডিপো এবং দিনিপ্রো ও পোলতাভায় অন্যান্য স্থাপনা। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী দিমিত্র কুলেবা টেলিগ্রামে জানান, দিনিপ্রো পেত্রোভস্ক অঞ্চলের একটি রেল স্টেশনেও হামলা হয়েছে। এতে লোকোমোটিভ, রেলকার এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি একে বেসামরিক লজিস্টিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর আরেকটি লক্ষ্যভিত্তিক হামলা বলে উল্লেখ করেন। জেলেন্সকি বলেন, চলমান হামলা প্রমাণ করে রাশিয়া যুদ্ধ থামানোর প্রস্তুতি নিচ্ছে না। প্রতিটি হামলায় কূটনৈতিক প্রচেষ্টার প্রতি আস্থা দুর্বল করে এবং দেখিয়ে দেয় যে হত্যাযজ্ঞ থামাতে রাশিয়ার উপর শক্ত চাপ এবং ইউক্রেনের জন্য স্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তাই একমাত্র পথ। তিনি বলেন, রাশিয়ার ভেতরে ইউক্রেনের পাল্টা হামলা। এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, তাদের বিমান, মিসাইল ও আর্টিলারি বাহিনী রুশ সেনাদের অবস্থান, একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র, ৬টি আর্টিলারি সিস্টেম, ৫টি কমান্ড পোস্ট সহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোন হামলায় ভোলগোগ্রাদ শহরের একটি শিল্প কারখানায় আগুন লাগে। আঞ্চলিক গভর্নর আন্দ্রেই বোচারভ বলেন, ড্রোনের ধ্বংসাবশেষে একটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ১০৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। ঠিক আছে, এই লেখাটা সব দাড়ি তুলে দিয়ে সেখানে কমা বসিয়ে দিলাম। নিচে সংশোধিত লেখা। রাহুল গান্ধী, আমেরিকার কাছে ভারতকে বিক্রি করে দিয়েছেন মোদি। মোদি সরকার ভারতকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বুধবার লোকসভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, যদি ইন্ডিয়া অর্থাৎ বিজেপি বিরোধী জোট ক্ষমতায় থাকত, তাহলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় দ্বিপাক্ষিক সমমর্যাদার প্রশ্নে আপোস করত না। কিন্তু মোদির সরকার ভারতকে বিক্রি করে দিয়েছে। ভারতের মাটিতে মার্কিন পণ্যের অবাধ অনুপ্রবেশের অনুমতি দিয়ে দেশের কৃষকদের জীবন ও জীবিকাকে বিপন্ন করে তোলার বন্দোবস্ত করেছে। জ্বালানি নিরাপত্তা বন্ধক দিয়েছে আমেরিকার কাছে। এটি প্রকৃতপক্ষে পাইকারি আত্মসমর্পণ বলেও মন্তব্য করেন তিনি। লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট প্রস্তাবের ওপর বিতর্কে রাহুল গান্ধী ট্রাম্প সরকারের কাছে মোদির আত্মসমর্পণের ব্যাখ্যাও দিয়েছেন। তার এই বক্তব্যের সময় বরাবরের মতোই প্রবল বাধা দেওয়া হয়েছে ট্রেজারি বেঞ্চ থেকে। রায়বরেলির কংগ্রেস সাংসদের মন্তব্য, কেন তিনি ভারতকে বিক্রি করেছেন, তার কারণ হল তারা তার শ্বাসরোধ করছে, তাদের ঘাড়ের ওপর চেটে বসেছে। আইকিডো এবং জিউ জিতসুতে পারদর্শী রাহুল তার বক্তব্যের সমর্থনে মার্শাল আর্টের উপমা টেনে বলেন, অনেক মার্শাল আর্টে প্রতিপক্ষকে পর্যুদস্ত করার কৌশল হল ঘাড় চেপে শ্বাসরোধ করা। আর সেই শ্বাসরোধের উদাহরণ দিতে গিয়ে এপস্টিন ফাইল প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতা সংক্রান্ত চুক্তির ঘোষণা করে শুল্কের পরিমাণ ২৫ থেকে কমিয়ে ১৮ এবং রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবে অতিরিক্ত ২৫% জরিমানা প্রত্যাহারের বার্তা দিয়েছিলেন। সেই সঙ্গে জানিয়েছিলেন সমঝোতার শর্ত হিসাবে আমেরিকার কাছ থেকে $৫০,০০০ কোটি অর্থাৎ ৪৫ লাখ কোটি রুপিরও বেশি মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষি, কয়লা এবং অন্যান্য অনেক পণ্য কিনবে। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া থেকে কেনা তেল ভারতের জ্বালানি নিরাপত্তার প্রধান মাধ্যম বলে বিশেষজ্ঞের একাংশের দাবি। রাহুল বুধবার সে বিষয়টিকেই ইঙ্গিত করেছেন। পাশাপাশি সংবাদ সংস্থা রয়টার্স প্রকাশিত খবরে দাবি করা হয়েছে বাণিজ্য সমঝোতার শর্ত হিসাবে এবার মার্কিন কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের জন্য দরজাও আংশিকভাবে খুলে দিতে চলেছে মোদি সরকার। সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য প্রিন্ট, টাইমস অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই লেখাটার সব দাড়ি তুলে দিয়ে সেখানে কমা বসিয়ে দিলাম। নিচে সংশোধিত লেখা। এবার নাইজেরিয়ায় সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ইরাকের একটি ঘাঁটি খালি করে দেশে ফিরে গেছে মার্কিন সেনারা। ওয়াশিংটন এবার নজর দিয়েছে আফ্রিকায়। এই মহাদেশের দেশ নাইজেরিয়ায় ২০০ সেনা পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নাইজেরিয়ায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে দেশটির সামরিক বাহিনী। এই লড়াইয়ে তাদের সহায়তার অংশ হিসেবে প্রশিক্ষক হিসেবে সেখানে সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনারা সেখানে সরাসরি কোনো অভিযানে অংশ নেবে না বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে। এর আগে সম্প্রতি নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের অর্থাৎ আইএসের অবস্থানে বিমান হামলা চালিয়েছিল মার্কিন সেনারা। ট্রাম্প সেখানে হামলার আদেশ দেওয়ার কয়েক সপ্তাহ পর দেশটিতে সেনা পাঠানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল তারা নাইজেরিয়ায় ছোট একটি সেনাদল পাঠিয়েছে, কিন্তু সেই দলে কতজন সেনা আছে তা পরিষ্কার করে জানায়নি। তবে আকাশপথে হামলা চালানোর পর নাইজেরিয়ায় মার্কিন স্থলসেনা পাঠানোর প্রথম স্বীকারোক্তি ছিল এটি। ওই কর্মকর্তা জানান, স্থানীয় বাহিনীগুলোকে সাহায্য করার জন্য ইতোমধ্যে কিছু মার্কিন সামরিক সদস্য নাইজেরিয়ায় আছেন, আর নতুন করে যাদের পাঠানো হবে সেই ২০০ সেনা তাদের সঙ্গে যোগ দেবেন। ট্রাম্প অভিযোগ করেছিলেন পশ্চিম আফ্রিকার দেশটি তাদের উত্তর পশ্চিমাঞ্চলে তৎপর ইসলামপন্থী সন্ত্রাসীদের থেকে ওই অঞ্চলের খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। তার এ মন্তব্যের পর এ বিষয়ে ব্যবস্থা নিতে ওয়াশিংটনের প্রবল চাপে পড়ে নাইজেরিয়া। দেশটির খ্রিস্টানদের বিরুদ্ধে পদ্ধতিগত কোনো নিপীড়ন হওয়ার কথা প্রত্যাখ্যান করে নাইজেরিয়ার সরকার। তারা দাবি করে ইসলামপন্থী জঙ্গিরা ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো খ্রিস্টান ও মুসলিম উভয়ের উপর হামলা চালাচ্ছে ও হত্যা করছে, আর হামলাকারীদের প্রতিরোধ করতে কাজ করছে তারা। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল ১৭ বছর ধরে ইসলামপন্থী বিদ্রোহীদের কেন্দ্রস্থল হয়ে আছে। সেখানে বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স অর্থাৎ ISWAP এর যোদ্ধারা সামরিক বাহিনীর বহর ও বেসামরিক লোকদের ওপর হামলা চালাচ্ছে। সম্প্রতি তারা হামলা জোরদার করেছে। নাইজেরিয়ার লোকসংখ্যা ২৩ কোটিরও বেশি। দেশটিতে খ্রিস্টান ও মুসলিম জনসংখ্যা প্রায় সমান। দেশটির দক্ষিণাঞ্চলে খ্রিস্টানরা আর উত্তরাঞ্চলে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। ঢাকায় বেইজিংয়ের প্রভাব মোকাবেলায় ওয়াশিংটনের দৌড়ঝাঁপ। বাংলাদেশকে চীনের বিকল্প প্রতিরক্ষা সামগ্রী দিতে চায় যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অন্যতম বাংলাদেশ। ঢাকায় বেইজিংয়ের কূটনৈতিক ও কর্মকর্তাদের তৎপরতা চিন্তায় ফেলেছে ওয়াশিংটনকে। এ কারণে বাংলাদেশের নির্বাচিত নতুন সরকারকে চীনা সামগ্রীর বিকল্প হিসাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। খবর রয়টার্সের। ২০২৪ সালের আগস্টে জেন-জি নেতৃত্বাধীন অভ্যুত্থানে ভারতপন্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হাসিনা বর্তমানে নয়াদিল্লিতে আশ্রয়ে আছেন, যার কারণে এই ভূখণ্ডে কমে গেছে ভারতের প্রভাব। এই সুযোগ চীনকে বাংলাদেশে তাদের প্রভাব বাড়ানোর পথ প্রশস্ত করে দিয়েছে। সম্প্রতি চীন বাংলাদেশের সঙ্গে ভারত সীমান্তের কাছে একটি ড্রোন কারখানা তৈরির প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যা বিদেশি কূটনৈতিকদের ভাবিয়ে তুলেছে। এছাড়া পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার মাল্টি রোল যুদ্ধবিমান কেনার বিষয়েও পাকিস্তানের সঙ্গে কথা বলছে বাংলাদেশ। গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট
ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান চীনা প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং চীনের সঙ্গে নির্দিষ্ট কিছু চুক্তির ঝুঁকিগুলো স্পষ্টভাবে তুলে ধরতে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তারিত কোনো তথ্য না দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সামরিক সক্ষমতার চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র নিজস্ব এবং তার অংশীদারদের বিভিন্ন বিকল্প অফার করছে, যাতে চীনা যন্ত্রের বিকল্প পাওয়া যায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি জানায়, ব্যাপক কৌশলগত অংশীদার হিসাবে চীন ও বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করেছে, যা উভয় দেশের জন্যই উপকারী। এছাড়া এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, আমাদের পারস্পরিক উপকারী এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয় এবং একই সঙ্গে আমরা অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ সহ্য করব না। ক্রিস্টেনসেন আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক দেখতে চায়। হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দিল্লি-ঢাকা সম্পর্কের অবনতি হচ্ছে, যা ভিসা পরিষেবা এবং দুই প্রতিবেশীর ক্রিকেট সম্পর্কের ওপরেও নেতিবাচক প্রভাব ফেলেছে। রাষ্ট্রদূত জানান, অনেক মার্কিন ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগের কথা ভাবছে, তবে তারা পরবর্তী সরকারের কাছ থেকে এমন প্রাথমিক ও স্পষ্ট লক্ষণ দেখতে চায় যে বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত। তিনি বলেন, বাণিজ্যিক কূটনীতি আমাদের অন্যতম অগ্রাধিকার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে যে অগ্রগতি হয়েছে, বিশেষ করে বাণিজ্য, অর্থনীতি ও নিরাপত্তা সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে নির্বাচিত নতুন সরকারের সঙ্গেও আমরা তা এগিয়ে নিতে চাই। জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান শেভরন কয়েক দশক ধরে বাংলাদেশে থাকলেও উচ্চ কর এবং মুনাফা নিজ দেশে ফিরিয়ে নেওয়ার সমস্যার কারণে ১৭ কোটি ৫০ লাখ মানুষের এই ঘন বসতিপূর্ণ দেশে খুব বেশি মার্কিন কোম্পানি দেখা যায় না। এছাড়া বাংলাদেশে এখনও কোনো স্টারবাকস বা ম্যাকডোনাল্ডসের শাখা নেই। রাষ্ট্রদূত স্পষ্ট করেন যে ওয়াশিংটন বাংলাদেশের জনগণের নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করবে। এই নির্বাচনে মূল লড়াই হচ্ছে সাবেক মিত্র বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন দুটি জোটের মধ্যে। জনমত জরিপে বিএনপি কিছুটা এগিয়ে থাকা বলে ধারণা করা হচ্ছে। রোহিঙ্গা সংকটের বিষয়ে ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সহায়তায় সবচেয়ে বড় অবদানকারী এবং বাংলাদেশে শক্তিশালী স্বাস্থ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি সম্প্রতি জাতিসংঘের হওয়া $2 বিলিয়ন বৈশ্বিক অর্থায়ন কাঠামোর কথা উল্লেখ করেন, যা রোহিঙ্গা সহায়তার কার্যকারিতা বাড়াবে। তিনি অন্যান্য আন্তর্জাতিক দাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র একা এই বিশাল ভার বহন করতে পারবে না। আন্তর্জাতিক অংশীদারদের রোহিঙ্গা সহায়তায় তাদের অবদান বাড়ানো প্রয়োজন। সাম্প্রতিক বছরগুলিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত তহবিল সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে, যার কারণে তাদের রেশনে কাটছাঁট এবং কিছু স্কুল বন্ধ করে দিতে হয়েছে।